হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন দিনের গল্পে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে ঈশানদের স্কুলে একটা পার্টি আছে, ক্রিসমাস পার্টি, আর তার ড্রেস কোড হলো গ্রিন শার্ট আর জিন্স। পুরনো কোনো একটা ব্লগে তোমাদের জানিয়েছিলাম খুব শিগগিরই বছরের শেষ কয়েকটা দিন তোমাদের একটু অন্যরকম গল্প শোনাবো। আশা করছি আজ থেকে তোমাদের সেই গল্পগুলোই শোনাতে পারবো। তবে গল্প শোনানোর আগে স্কুলে ক্রিসমাসের সেলিব্রেশনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি সিক্রেট স্যান্টা উপলক্ষে স্কুল থেকে ঈশান কী গিফট পেয়েছে। এই যে খুলে গেছে গিফটটা। এখানে আছে একটা বড় এক্লেয়ার্সের প্যাকেট। রিশান একলা তো এটা খাবে না, আমরা সবাই মিলেই এটা খাবো। 24শে ডিসেম্বরের গল্প শেষ করে এবার সরাসরি চলে এসেছি 25শে ডিসেম্বরের একদম সকালে। আছে একটা ব্রেকফাস্টের অর্ডার, সেটাই প্যাক করছি। আর মেনু হলো রুটি আর এগ তড়কা। প্যাক করতে করতে এবারে ফাইনালি তোমাদের সিক্রেটটা রিভিল করেই দিই। আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কলকাতা। প্রায় 1 বছর পর আজকে যাচ্ছি কলকাতা। এতদিন তোমাদের বলিনি, চারিদিকে অনেক রকমের সমস্যা ছিল, সেজন্য মনে হয়েছে একটু এটাকে সিক্রেট রাখাই দরকার। বাট আজকে আর সিক্রেট রাখছি না, আজকে রাত্রিরেই আমাদের ফ্লাইট, আমরা সবাই মিলে যাব কলকাতা। যেহেতু আমার ফ্লাইট রাত্রির 12টার পরে, তাই কিচেনটা আজকে খোলাই রেখেছি। সকালে যা যা অর্ডার আছে লাঞ্চে সেগুলো তো পাঠাবো, শুধুমাত্র ডিনারে কোনো অর্ডার নেব না, কারণ বাড়ির যা যা কাজ থাকবে বা প্যাকিংয়ের কিছু কাজ যেগুলো বাকি থাকবে সেগুলো আমাকে শেষ করতে হবে লাঞ্চের পরেই। এখানে ব্রেকফাস্টের মেনুর সাথে সাথে 2টো মিলেরও অর্ডার আছে, যেটা কিনা আমাকে 8টার মধ্যে রেডি করতে হবে। তোমরা তো জানোই, আমি আগেও শেয়ার করেছি, সেটাকে এখন প্যাক করে নিচ্ছি। এখানে আজকে মিলের অর্ডারে মেনু হলো ভাত, মসুর ডাল, পেঁপে আলুর ডালনা, আর তার সাথে আছে মাছের ঝাল। এরপরেও আজকে আছে আর কয়েকটা অর্ডার, যদিও খুব একটা চাপ নয়, তবে আছে 3টে আরও অর্ডার, সেটাকে শেষ করব। তবে সেটা তো একটু বেলার দিকে করলেও হবে। আপাতত এগুলো শেষ করে খানিকটা ঘরের কাজও করে নিতে হবে। যখনই আমি ট্র্যাভেল করি, সেটা ট্রেনে হোক বা প্লেনে, আমি কিছু খাবার নিজের সঙ্গে ক্যারি করি জার্নিতে, সেটা খুব কাজে লাগে। আর রিশান যেহেতু ছোট, ওর মাঝে মধ্যে খিদে পেয়ে যায়, ওর জন্যও মেনলি আমি কিছু খাবার ক্যারি করি। তো আজকে আমি একটা জিনিস বানাচ্ছি যেটা আমি আমার সাথে ক্যারি করব। সেটাকে এক প্রকার বলা যেতে পারে মশলা মুড়ি, হোমমেড মশলা মুড়ি। এই খাবারটা আমাদের এখানে মহারাষ্ট্রে মারাঠিদের মধ্যে খুব ফেমাস। ওরা ঘরেও বানিয়ে থাকে, আবার এটা রেডিমেড কিনতেও পাওয়া যায়। এটা বানানো খুবই সহজ, তার জন্য আমি কড়াতে অল্প একটু তেল দিয়েছি, তাতে দিয়েছি ছোলার ডাল, কারি পাতা আর ভেজে রাখা বাদাম। সব কিছু ভালো করে মিক্স করে নেব। তার মধ্যে মশলা বলতে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। গ্যাসটা অফ করে কড়াতে মুড়ি ঢেলে সমস্ত মশলা মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মশলা মুড়ি। আজকে আমি আরও একটা জিনিস ক্যারি করব, সেটা হলো হোমমেড নিমকি। ময়দাটা মাখার সময় আমি দিয়েছি কালো জিরে, নুন, বেকিং পাউডার আর অল্প একটু ময়ন। আমাদের নিমকি বানানোর প্রসেস একদম শেষের পথে। গরম তেলে ভেজে নিচ্ছি নিমকিগুলো। খুব বেশি কোয়ান্টিটির বানাইনি, তাই সময়টাও খুব একটা লাগলো না। নিমকি এমনই একটা জিনিস যেটা খাবো বললেই খেতে পাওয়া যায় কলকাতার মধ্যে থাকলে, আর দামটাও খুব একটা বেশি হয় না। তবে আমি যেখানে থাকি সেখানে এক তো পাওয়াই যায় না, আর 2 যদি বা পাওয়া যায় এতটাই দাম বেশি হয়, কেনা যায় না। তাই এই ধরনের খাবার মাঝে মধ্যে আমি নিজেই ঘরে বানিয়ে থাকি। নিমকি ভাজা কমপ্লিট। এবারে একটা এয়ারটাইট কন্টেনারে এগুলোকে ভরে নেবো, এটাতে করেই আমি নিয়ে যাব সঙ্গে। আজকে আমাদের দুপুরের মেনু হলো রুটি আর ছোলার ডাল। ছোলার ডালটা ঘরের জন্য আলাদা করে বানাইনি, এটা অর্ডারে ছিল, সেখান থেকেই ঘরের জন্য একটু রেখে দিয়েছি।
লাঞ্চের জন্য যা যা অর্ডার ছিল সেগুলো সব ডেলিভারির জন্য বেরিয়ে গেছে। এখন আমি শেষ মুহূর্তে যে প্যাকিংগুলো বাকি আছে, এটা তো আমার মনে হয় সবসময় একটু না একটু থেকেই যায়, যতই তুমি আগে থেকে প্যাকিংয়ের কাজ শেষ করো না কেন, সেটাই এখন শেষ করে ফেলছি। আর এখানে রিশান আমাকে হেল্প করছে আমার সাথে থেকে। চলো তাহলে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তোমাদের একটু ডিটেলসে বলি, আমাদের ফ্লাইটের টাইম হলো রাত্রির 12:10। আমরা এই 9:30 নাগাদই বেরিয়েছি। খুব বেশি সময় লাগবে না আমাদের বাড়ি থেকে, 45 মিনিট থেকে 50 মিনিটে আমরা পৌঁছে যাব। আজকে একটা ছুটির দিন বলেই রাস্তাঘাট দেখলাম খুবই ফাঁকা, একটুও ট্রাফিকে আমাদের পড়তে হয়নি। যতটা সময় লাগবে ভেবেছিলাম তার থেকেও একটু আগেই আমরা পৌঁছে গেছি। ট্র্যাভেলিং যখনই করি, তোমাদের আগেও বলেছি, রিশানকে নিয়ে একটা টেনশন আমার সবসময় থাকে। আর আজকের যে ফ্লাইটটা যেটাতে আমরা বসবো সেটা হলো একটা কানেক্টিং ফ্লাইট, মানে আমরা পুনে থেকে প্রথমে হায়দ্রাবাদ যাব, আবার হায়দ্রাবাদে খানিকটা সময় আমাদের ওয়েট করতে হবে, সেখান থেকে আবার ফ্লাইটে উঠে আমরা কলকাতার দিকে যাব। বলতে বলতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এটা এয়ারপোর্টের নতুন টার্মিনাল। এটা বেশি বড় আর অনেকটা সুন্দরভাবে ডেকোরেটেড। আগেরটা আমার একটু কনজেস্টেড লাগতো। আমরা হাতে একটু বেশি সময় নিয়েই এসছি, অনেকটা আমাদের এখন ওয়েট করতে হবে, সমস্ত চেকিং করেও আমাদের হাতে অনেকটা সময় থাকবে। তবে আমি রিশানের জন্য কিছু খাবার নিয়ে এসছি, ওকে এখানে বসিয়ে খাইয়ে দেবো। আজকে আমরা বেরোনোর আগে একটু ছোলা মাখা খেয়ে এসেছিলাম, খুব সিম্পলের মধ্যেই রেখেছিলাম, ভাত বা রুটির ঝামেলাটা রাখিনি। একটু ছোলা সেদ্ধ করে সেটাকে পেঁয়াজ আর শসা দিয়ে মেখে নিয়েছিলাম, এটাই আমরা তিনজনে খেয়ে এসেছিলাম। তবে রিশানের জন্য আমি একটুখানি আলুর পরোটা বানিয়ে নিয়ে এসেছি, ওটা ওকে এখানে বসিয়ে খাইয়ে দেবো। রিশানকে যেটা খাইয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, সেটা এখানে আস্তে আস্তে রিশানের হজম হয়ে গেছে, তাই সমস্ত চেকিং প্রসেস কমপ্লিট করার সাথে সাথেই রিশানকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর আমিই খাওয়াচ্ছি, কারণ এখানে ও নোংরা করতে পারে, সেজন্য আমিই খাইয়ে দিলাম। আর রিশানের আলুর পরোটা সবসময় ফেভারিট, সেটাতে ওর কখনোই অরুচি নেই, ও এটা নিয়ে খুব একটা ঝামেলা করে না খেতে। রিশানের সবে ডিনারটা কমপ্লিট হয়েছে, আর তার মধ্যেই একটা ঘটনা এমন ঘটে গেছে যেটার জন্যে আমাদের কিছু কথা শুনতে হয়েছে। এমন একটা ঘটনা যেটার দোষ কিন্তু আমাদের একটুও নয়, তবুও শুনি। যদিও এই ধরনের ঘটনা আমাদের সঙ্গে প্রায়শই হয়ে থাকে, তবুও যখনই এরকম আবার কোনো নতুন ঘটনা ঘটে বা আমাদের এরকম কথা শুনতে হয়, সেটা খারাপ কিন্তু লাগেই। সন্তানের জন্যে যদি কোনো বাবা মাকে কথা শুনতে হয়, তার জন্যে যে দুঃখ লাগা বা খারাপ লাগা, সেই খারাপ লাগাটা কিন্তু ইউনিভার্সাল, প্রতিটা বাবা মায়েরই খারাপ লাগে। কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়, কারণ রিশান যেটা করে সেটা ওর বোধ নেই বলেই করে, ও মানসিকভাবে স্টেবল নেই বলেই ও করে। আর আমাদেরকে যে কথাটা শুনতে হয় তার জন্যে আমাদের কোনোই দোষ থাকে না, তবুও আমাদের কথাটা শুনতে হয়, মুখ বুজে শুনতে হয়, কিছু প্রতিবাদও করতে পারি না। এক তো আমরা একটু বেশি সময় নিয়েই বেরিয়েছিলাম, তার উপরে আমাদের ফ্লাইটটা আধ ঘন্টা মতো ডিলে হয়ে গেছিলো, বাট ফাইনালি এখন আমরা বোর্ড করে নিয়েছি আর খানিকক্ষণের মধ্যেই ডিপার্চার হয়ে যাবে। রিশান এখন খানিকটা সময় নিজেকে এনগেজ রেখেছে, ও সোমদেবের মোবাইলটা নিয়ে একটু গেম খেলছে। আমাদের এই ফ্লাইটের ডিউরেশনটা কিন্তু খুব কম সময়, 50 মিনিটেরও কম, তাই এখানে আমাদের কোনো খাবার দেওয়া হয়নি। যদিও তাতে কোনো অসুবিধে নেই, আমি যথেষ্ট পরিমাণে খাবার ক্যারি করেছি নিজের সাথে। ফাইনালি আমাদের ডিপার্চার হয়ে গেছে। তোমাদের তো বলেইছিলাম 12:10 আমাদের ফ্লাইট ছিল অ্যাকচুয়াল টাইম, বাট এটা আধ ঘন্টা লেট হয়েছে, তাই এখন প্রায় 1:45 মতো বাজে।
প্রতিবার ফ্লাইটে ওঠার পর সোমদেবের সঙ্গে আমার কিছুটা সময়ের জন্যে কথা কাটাকাটি হয় উইন্ডো সিটে কে বসবে সেটা নিয়ে। এই উইন্ডো দিয়ে এই যে দৃশ্যটা দেখতে পাওয়া যায়, এটা আমার এত ভালো লাগে, একটা বারও আমি মিস করি না। আমি কাউকে উইন্ডো সিটে বসতে দিই না। ভেবেছিলাম ফ্লাইটে উঠে একটু সময়ের জন্য একটা ন্যাপ নিয়ে নেব, বাট রিশানকে সামলাতে গিয়ে সেটা করা হলো না। বাট নেক্সট যে ফ্লাইটটা আছে আমাদের হায়দ্রাবাদ থেকে, সেটাতে একটা চেষ্টা করব ঘুমানোর, যদি কপালে থাকে নিশ্চয়ই হবে সেটা। ফাইনালি আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছি। এইবারে টাইমটা কাটানোটা একটু ডিফিকাল্ট, কারণ এইখানে আমাদের প্রায় 4 ঘন্টা মতো ওয়েট করতে হবে নেক্সট ফ্লাইটের জন্য। পুনে এয়ারপোর্টে আমাদের বেশ গরম লাগছিল। তোমাদের তো বলেইছি পুনেতে সেইভাবে ঠান্ডা কখনোই পড়ে না, বাট হায়দ্রাবাদে ল্যান্ড করার পর হঠাৎ করে এমন বেশি ঠান্ডা লাগছিল যে রিশানকে তাড়াহুড়ো করে সোয়েটারটা পরিয়ে দিয়েছি, আমি নিজেও পরে নিয়েছি। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা দেখলাম পুনের তুলনায় অনেক বেশি ফাঁকা, নিট অ্যান্ড ক্লিন, এত কেয়স নেই, এত কথাবার্তা নেই, খুব নিস্তব্ধ পরিবেশ। আমাদের এইবারের ফ্লাইটটা এমনভাবে প্ল্যান করা আছে যে আমাদের পুরো রাত জাগতে হবে। আমার আর সোমদেবের জন্য এটা কোনো ব্যাপার না, আমরা অ্যাডজাস্ট করে নেব, কারণ আমরা বয়সে বড়। কিন্তু রিশানের জন্য এটা একটু সমস্যা হতে পারে, কারণ রিশান ছোট, রিশান বলতেও পারে না, আর রিশান যেখানে সেখানে ঘুমোতেও পারে না। তাই ওটা নিয়ে একটু চিন্তায় আছি যে রিশান কি করবে সেটার জন্যে। আর এখনও অবধি সেরকম কোনো প্রবলেম হয়নি, আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছি, দেখা যাক আগে কি হয়, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। সমস্ত সিকিউরিটি প্রসেস কমপ্লিট করে আমরা ফাইনালি এখন ঢুকে যাচ্ছি লাউঞ্জে, সেখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে নেব। তোমাদের দেখিয়ে দিই কী কী খাবার আছে। এখানে আছে স্যান্ডউইচ, কেক, এখানে চামচগুলো রয়েছে, এখানে আছে ভাত, এখানে পোলাও টাইপের একটা ভাত আছে, তার পাশে আছে ডাল মাখানি, এটা পনিরের একটা আইটেম, আর এখানে আছে চিকেন, আর এইদিকে আছে একটা ক্ষীর, এটা আমি যদিও ট্রাই করিনি। রাত্রি 3টের সময় এই ধরনের খাবার খাওয়াটা আমাদের একদমই অভ্যেসের বাইরে, তবে আমাদের 3 জনেরই ভালো মতো খিদে পেয়ে গেছিলো, আমরা খুব ভালো করে খেয়েছি এখানে। এই আইটেমগুলো ওরা ব্রেকফাস্ট মেনুতে রেখেছিল, যেটা কিনা ওরা পরে ইনক্লুড করেছিল, আমরা সেটাও একটু টেস্ট করেছি। প্রতিবার আমাদের এমন হয় যে 3 জনের অ্যাক্সেসের জায়গায় আমরা 2 জনই অ্যাক্সেস পাই লাউঞ্জে, বাট লাকিলি এইবার খুব ভালো হয়েছে, 3টে অ্যাক্সেস পেয়েছি, আমরা 3 জনেই একসঙ্গে সময়টাও কাটাতে পারছি। নয়তো কি হয়, সোমদেবকে সবসময় বাইরে বাইরে থাকতে হয়, ও এদিক ওদিক ঘুরেই সময়টা কাটায়, আমি আর রিশান ভেতরে থাকি, বাট এইবারে 3 জনে একসঙ্গে ভালো করে সময়টা কাটাতে পারলাম। পুনে এয়ারপোর্টে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স তো আমাদের হয়নি, তবে এই হায়দ্রাবাদে যতটা ওয়েটিং টাইম আমাদের ছিল, সেই পুরো টাইমটা আমরা এই লাউঞ্জে খুব সুন্দরভাবে, খুব রিল্যাক্সড ওয়েতে আমরা কাটিয়ে নিয়েছি। এইবারে আমাদের বেরোতে হবে, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। বাইরেটা একদম অন্ধকার, বাজে এখন ভোর 5:15, আস্তে আস্তে দিনের আলোটা ফুটবে।
নয় কখনো রাতের অন্ধকার দেখেছি, নয় কখনো ভোরের আলো দেখেছি। রাতের অন্ধকার থেকে হঠাৎ করে ভোরের আলো ফোটা, এই যে ট্রান্সফরমেশনটা, জানলার ধারে বসে কফি খেতে খেতে, এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদমই নতুন, ফার্স্ট টাইম। দীর্ঘ 1 বছরের অপেক্ষার পর ফাইনালি পৌঁছলাম কলকাতায়, আমার কলকাতায়। একসময় যে শহরটাকে একান্তভাবে ভালোবাসতাম, 100% দিয়ে ভালোবাসতাম, আজকে সেই শহরটা একটা বেড়াতে যাওয়ার জায়গায় পরিণত হয়েছে। কলকাতার প্রতি ভালোবাসাও এখন আর 100% নেই, সেই ভালোবাসায় খামতি আছে, সেই ভালোবাসায় অন্য একজন ভাগ বসিয়েছে। ভালোবাসা কমে গেছে এই কথাটা যেমন ঠিক কথা, ভালোবাসা কিন্তু মুছে যায়নি, খানিকটা হলেও আছে। সেই ভালোবাসার টানেই প্রতি বছর এই শহরে আসা। আজকের দিনেও এই শহরে যখন প্রথমবার ল্যান্ড করি, উত্তেজনাটা সমানভাবেই থাকে, তবে যখন ছেড়ে যাই কষ্টটা কিন্তু একটুও হয় না। সময়ের সাথে সাথে আমরা কিভাবে পাল্টে যাই, পরিস্থিতির কারণে কিভাবে নিজেদেরকে বদলে ফেলি। প্রথম ফ্লাইটটা যদিও আমাদের লেটে ছেড়েছিল, 1/2 ঘন্টা মতো লেট ছিল, বাট পরের ফ্লাইটটা কিন্তু আর্লি ল্যান্ডিং হয়ে গেছে, আমরা আগেই পৌঁছে গেছি। চলো তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করলাম। কলকাতায় পৌঁছে গেছি, আগামী দিনগুলো শুধুমাত্র কলকাতার গল্প হবে। কিছু দিনের জন্য পুনে শহরটাকে ভুলে থাকবো। এই বছরটা শেষ হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনই পড়ে আছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ করে কাটিও বাকি দিনগুলো, আমাদের পাশে থেকো। আজকের গল্পটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।